হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা দেখতে পাচ্ছ যে জন লক থেকে পার্ট টু যে এমসিকিউ সেটা নিয়ে এসেছি। আর এটা টোটাল এমসিকিউ ক্লাসের 32 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 31টা ক্লাস কিন্তু হয়ে গেছে। যারা দেখোনি তারা কিন্তু প্লে লিস্ট একবার ফলো করে নাও, ওখানে কিন্তু সমস্ত এমসিকিউ পার্টগুলো রয়েছে। আমি ধন্যবাদ জানাবো অবশ্যই বিবেকানন্দকে, যে বলেছিল যে দাদা একটা প্লে লিস্ট বানিয়ে দাও। তোমরা যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মটির নাম হলো ইয়োর ফিলসফি, এবং এটাই একমাত্র ফ্রি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। প্রেজেন্টার হলাম কিন্তু আমি। উম, আজকে আহ, উম, তাহলে পরের মানে প্রশ্ন তাহলে শুরু করা যাক। মানে যে ভাবধারা চলছিল, 20টা প্রশ্ন আগে করিয়ে দিয়েছি, এটা তার পরের প্রশ্ন। আজকে আমি খুব বেশি প্রশ্ন কিন্তু আনিনি। মানে খুব বেশি প্রশ্ন নেই, অল্প কিছু প্রশ্ন আছে। আর আমার মনে হয়েছে এর অতিরিক্ত প্রশ্ন দেওয়ার দরকার নেই। তবে কি বলতো, আম, আজকেও আমার কাছে ফোন এসেছে এবং আজকেও বলছে, দাদা আমাকে ইয়ে দাও, পিডিএফ দাও। সিরিয়াসলি বলছি, কোনো পিডিএফই কিন্তু অ্যাভেলেবেল নেই। যদি তুমি পরিশ্রমী হও তাহলে এইগুলো তোমরা তোমাদের খাতায় লেখো। এবং পরিশ্রম কিন্তু, কোনো পরিশ্রম কিন্তু বিফলে যায় না। খেয়াল করে দেখবে, কোনো পরিশ্রমই কিন্তু বিফলে যায় না। পরিশ্রম করলে কিন্তু সফলতা আসেই। আমি এজন্যই পিডিএফ গুলো দিই না। আমি দেখেছি তো এর আগে পিডিএফ দিয়ে, যে তারা কিন্তু সেই পিডিএফ গুলো নিয়ে উম, অন্যত্র বিক্রি করে দেয় বা পেইড ক্লাস চালায়, এরকম কিছু জন আমি দেখেছি। আবার এটাও দেখেছি, আমার অরবিন্দের একটা নোটস ছিল, যে নোটসটা আমি নিজে খেটে খুঁটে, অনেক খেটে খুঁটে 5টা বই পড়ে আমি বানিয়েছিলাম। সেই নোটসটাও দেখেছি ফেসবুকে আহ, বিজ্ঞাপন দিতে। খুব কষ্ট লাগে এই জিনিসগুলো দেখে। যখন তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি এটা কি করে বানিয়েছো বা অমুক জায়গাটা কোথায় পেয়েছো, সে আর বলতে পারলো না। তারপর যখন তাকে চেপে ধরলাম, তারপর আমাকে ব্লক করে দিয়েছিল। তো এইরকম ঘটনা সত্যিই মনে কষ্ট দেয়, যে আমি এত পরিশ্রম করছি তাদের জন্য, যারা নিডি ফ্যামিলি থেকে আসে, যারা বড়লোক নয়, উচ্চবিত্ত নয়, তাদের জন্য আমি এত পরিশ্রম করছি। অথচ সেখান থেকে দেখো কেউ চুরি করে নিয়ে চলে গেছে, গিয়ে সেটা তার নাম করে সে চালিয়ে দিয়েছে, তার নামে লোগো টোগো বসিয়ে সে বলছে যে আমি এখন নেট পড়াই, আমি নেট পড়াই। কিন্তু দেখা যাচ্ছে যে সেই উম, সেটি তার তৈরি করাই নয়। খুবই কষ্ট হয় এই বিষয়গুলো দেখে। তাই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে না বাবা, থাক, কোনো ধরনের পিডিএফ দেব না। যদি সত্যি সেই যে প্রকৃত নিডি ব্যক্তি না, সে কিন্তু সত্যি পরিশ্রমীও হয়। আর যে খুব সহজ পন্থা অবলম্বন করতে চায়, যে হ্যাঁ সহজেই সবটা পেয়ে যাবো একেবারে, এইরকম মানুষও তো থাকে। আর হচ্ছে এক নদীতে নয়, মানে এক নৌকা নয়, 4টে 5টা সবকটা নৌকাতে একসাথে পা দিয়ে বসে থাকবো, তারা কিন্তু খুব সহজেই ডুবে যায়। তো যাই হোক, সেটা ব্যক্তিগত ব্যাপার, মানুষের মানে ম্যান টু ম্যান ভ্যারি করে এই ক্ষেত্রে। আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য হচ্ছে বোঝানো এবং প্রশ্নগুলো কিন্তু সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, যে উম, সেটা কোন ক্রমানুসারে আসছে, কিংবা তার অর্থ কি দাঁড়াচ্ছে। যেমন এইটা আমি বোঝাতে পারি, দেখো, বস্তু মন নিরপেক্ষ অস্তিত্ব থাকলেও আমাদের বস্তু জ্ঞান হয় পরোক্ষভাবে বা প্রতিরূপের মাধ্যমে। এই প্রতিরূপী বস্তুবাদী কিন্তু জন লক। ধরে নাও, আমি ধরেই নিলাম এমন একজন আহ, উম, এমন একজন শিক্ষার্থী, যে হয়তো প্রতিরূপী বস্তুবাদের কথা শোনেইনি সে, হতেই তো পারে সে হয়তো শোনেইনি। তাহলে কি সেটা পারবে না? এমন অনেক উম, প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো থাকে টাইম কনজিউমিং, মানে বিশাল বড় বড় প্রশ্ন, মানে লিখে দিল আর কি, এবং তার মধ্যে থেকে একটা কি ওয়ার্ড বের করে নিতে হয়, যে একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে অমুক ফিলোসফির দিকেই যাচ্ছে, অন্যত্র যাচ্ছে না। এই জ্ঞানটা যখনই তৈরি হয়ে যাবে না, তখন দেখবে সহজেই পারবে। যেমন প্রতিরূপ কথাটা রয়েছে, এই কথার দ্বারা যদি পুরোটা কেউ না জানলেও, সে যদি প্রতিরূপী বস্তুবাদের কথা যদি সে মানে শুনে থাকে কখনো, তাহলে সে কিন্তু জনলক করে বাড়ি আসতে পারবে, এবং তার মানে প্রশ্নটি সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই। তো এটা বুঝিয়ে দেওয়া বা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু যে বোঝাচ্ছে তার উপর নির্ভর করছে। ওকে, তাহলে এক্ষেত্রে উত্তর কিন্তু জন লক। ভাববাদের বিরোধী মতবাদ কিন্তু বস্তুবাদ। হুম, আচ্ছা।
তারপর হচ্ছে লকের নীতিতত্ত্ব কোন গ্রন্থে আমরা পাই, সেটা হচ্ছে অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এ। ধারণার জগতের বাইরে কি আছে তা আমরা কখনোই জানতে পারি না। ধারণার জগতের প্রাচীর স্বচ্ছ নয়, তা হলো লৌহ যবনিকার মতো। এই রকম কথাও কিন্তু আমরা জন লকের দর্শনে পেয়েছি। নেক্সট হচ্ছে সুখের প্রতি অনুরাগ, দুঃখের প্রতি বিতরাগ থেকেই মানুষের মনে ভালোত্ব, মন্দত্বের ধারণা সঞ্চারিত হয়। এই কথাও কিন্তু আমরা জন লকের দর্শনেই পেয়েছি। টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট, এই গ্রন্থটি কটি ভাগে বিভক্ত? আমি বোধহয় টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্টের কথা বলছিলাম, যে এইটা হলো এমনই একটা গ্রন্থ যে গ্রন্থে কিন্তু আমরা রাষ্ট্র সম্পর্কিত মতবাদ আমরা এই গ্রন্থের মধ্যে পাবো। তো দেখো, এটার প্রথম যে অংশটা রয়েছে মানে এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটার নাম হচ্ছে অ্যান এসে কনসার্নিং সার্টেন ফলস প্রিন্সিপল, আর দ্বিতীয় পার্টটার নাম হচ্ছে অ্যান এসে কনসার্নিং দ্য ট্রু অরিজিনাল এক্সটেন্ট অ্যান্ড এন্ড অফ সিভিল গভর্নমেন্ট। এই দুটো পার্ট রয়েছে। এবার এই যে প্রথম পার্টটা, এই প্রথম পার্ট পার্ট যেটা রয়েছে সেই পার্টে কি হচ্ছে সেটা দেখো। জন লক করছে কি, তার পূর্ববর্তী যে দার্শনিক রবার্ট ফিল্মার ছিলেন, সেই রবার্ট ফিল্মারের দ্য ন্যাচারাল পাওয়ার অফ কিংস যে গ্রন্থ ছিল, সেই গ্রন্থে বংশগতি ও রাজশক্তির যে মতবাদ ছিল সেইটাকে খণ্ডন করছেন এই প্রথম পার্টটাতে। আর দ্বিতীয় পার্টটাতে লক করছেন কি, প্রকৃতির রাজ্য সম্পর্কে সরকারের প্রকৃত উৎস ব্যাখ্যা করছেন। আসলে আসলে এখানে জন লকের যেটা বক্তব্য, সেই বক্তব্যটা হচ্ছে আহ, একটা বেটার স্টেট তৈরি করা, সামাজিক চুক্তির মাধ্যমে একটা বেটার স্টেট তৈরি করা, সেটা কিন্তু এখানে তার লক্ষ্য ছিল এই দ্বিতীয় পার্টটাতে। ঠিক আছে। জন লক তার কোন গ্রন্থে শিক্ষা দর্শন বিষয়ে আলোচনা করেছেন? এটাও বোধহয় গতদিনকে আমি বলছিলাম যে এই যে এডুকেশন কথাটা দেখেও কিন্তু আমরা এটা করতে পারি। সাম থটস কনসার্নিং এডুকেশন, এই গ্রন্থটার মধ্যে কিন্তু তার শিক্ষা দর্শন বিষয়ক আলোচনা রয়েছে। তার এক ইয়ে ছিল, বন্ধু ছিল, সেই বন্ধুপুত্রের কথা আমি বলছিলাম। সেই বন্ধুপুত্রের জন্য কিন্তু তিনি নাকি একটি গ্রন্থ রচনা করেছিলেন। মানে এটা একটা একটা বইতে পড়েছিলাম আর কি। কতটা সত্য তা আমি জানি না, আর এটা আমাদের পাঠ্যও নয়। তো বন্ধুপুত্রের জন্য তিনি নাকি গ্রন্থ রচনা করেছিলেন, এবং এই গ্রন্থের মধ্যে কেবলমাত্র সেই শিশুটির শিক্ষার বিষয় নেই, এছাড়াও রয়েছে হচ্ছে শিশুর যিনি পিতামাতা হবেন তিনি কতটা পরিমাণে শিশুর পরিচর্যা করতে পারবেন, তিনি কতটা পরিমাণে শিক্ষিত হবেন, অর্থাৎ শিশু পরিচর্যার ক্ষেত্রে তিনি কতটা পরিমাণে শিক্ষিত হবেন, সেই বিষয়ক কথাও কিন্তু রয়েছে। বলা হয় না যে একটা গুড মা বা গুড বাবা, একটা কথা বলা হয় না, তো সেই রকম ক্ষেত্র, সেটাও কিন্তু এই গ্রন্থটার মধ্যে আছে। পরের প্রশ্ন, সামাজিক যুক্তিবাদী দার্শনিকের নাম হচ্ছে জন লক, একটু আগে আমি বললাম। আচ্ছা, আজকে কিন্তু আর বেশি প্রশ্ন নেই, এই অবধি রাখি তাহলে আজকে। উম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও পরের দিনকে। আর সাবস্ক্রাইব করে দেখবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দিও। ধন্যবাদ তোমাদেরকে।